তা আমাকে বলছে তুমি কী করতে চাও জীবনে? তো এন্দ্র কিশোরের মতো একজন পার্সোনালিটি, সেই কিশোরদা আমাকে বলতেছে যে, তা আমি বললাম যে আমি তো একটু চাকরি বাকরি করবো, অভিনয় করবো। তো বলছে যে দুইটা তো হবে না, যে কোনো একটা করতে হবে। তো উনি আমাকে দারুণ কাউন্সিলিং করলেন, তার তোমার মোবাইল ছাড়া তো হবে না। তো আমি বললাম যে মোবাইল নেবো কোথেকে, কিনতে পারবো কিন্তু বিল দেবো কোথেকে, আমার তো ইনকাম নাই। তো হচ্ছে হাসলেন, হেসে বললেন যে আরে পাগলা, তোর বিল আমি দেবো, যা মোবাইল কিন। আমি সেদিন ওনার অফিস থেকে বেরিয়ে পুরোনো পল্টনে ওই জ্যামের মধ্যে, ভিড়ের মধ্যে আমি যেন দৌড়াচ্ছি, এত শক্তি আমার ভেতরে। আমি বলে ফেলেছি যে 100 ভাগ বললেই ঝামেলা মিটে যাচ্ছে। কারেকশন করে দিলেন। হ্যাঁ, তো উনি বলতে মাথা এরকম, আচ্ছা ঠিক আছে পড়েন। তার মধ্যে হারপিক প্লাস ব্লিচের চমক, টয়লেট 100 ভাগ জীবাণুমুক্ত পরিষ্কার, দুইটা থেকেই না আমি সেই ব্র্যান্ড ভয়েস ওকে করে দিলাম। এরপরে উনি আমাকে নিয়ে পাশে বসলেন। মানে আমি ঢাকা স্ক্রিনে আসার আগে এতগুলো নাটকে অভিনয় করেছি, ধরেন ধস একটা নাটক ছিল, সেটা মনে হয় 300টা শো করেছি। তো আমাকে অভিনয়টা সবসময় খুব টেনেছিল। অমিতাভ আমার খুব প্রিয় অভিনেতা ছিলেন। তো এইভাবে আর কি অভিনয়ের প্রতি একটা প্রেম ছিল, এই জন্য থিয়েটারে যাওয়া। কিন্তু থিয়েটারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে খারাপ কাজ যেন না করি, মানে কোনো আড্ডাবাজি বা যে নেশা টেশা এগুলো যেন আমাকে না পাই। তো আপনি কপিরাইটের পাশাপাশি যে অভিনয়ের জায়গাটা কিভাবে মজবুত করলেন ঢাকা শহরে? কপিরাইটিং তো আসলে অ্যাডভার্টাইজিং একদম একটা সমুদ্রের মতো তখন আমার কাছে, কারণ আমি রাঁচি শহরে যখন একটা আবৃত্তি পরিষদের 16 বছর পূর্তি উৎসব করেছি, 8 বছর পূর্তি উৎসব করেছি, তখন একটা ব্রোশিওর প্রিন্ট আউট করতে গিয়ে বইপত্র 50 টাকা আমাকে স্পন্সর করেছে, তার অর্ধেক পেজ ছাপাই দিছি তার অ্যাড দিয়ে 50 টাকা। তো এরকমভাবে মানে 1500-1600 টাকা হয়তো। তো আমি তো জীবনেও ভাবিনি যে অ্যাডভার্টাইজিং এত হাজার হাজার কোটি টাকার এখানে ব্যাপার। তো এসে একটা সমুদ্রের মধ্যে পড়েছিলাম, এবং কপি লেখা এটা আরও কিন্তু হয় কি, আমার সৃষ্টিকর্তার অপার ব্লেসিং এবং আমার মায়ের দোয়া আছে যে আমি তখন কোনো উপায় নাই, আমাকে এই চাকরিটা করতেই হবে। একটা ওই যে আপনি বললেন না দায়িত্ব, হয়তো বাবা মারা যাওয়ার পরে আমার দায়িত্বটা আসে নাই, কিন্তু আমি কিন্তু তখন ম্যারিড এবং আমার তখন সন্তান হয়েছে। আপনি বেশ আর্লি ম্যারিড? আমি আর্লি ম্যারিড, আমরা প্রেম করে বিয়ে করেছি, অনেক বছর প্রেম করেছি। ইউনিভার্সিটিতে একসাথে, ও চারুকলা, আমি বায়োকেমিস্ট্রি, আমরা মোটরসাইকেল নিয়ে ঢুকতাম, ওরে আগে নামাতাম। তো দারুণ সম্পর্ক আমাদের, এবং এখন পর্যন্ত বহাল রয়েছে। তা আমি 90 অনার্স সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়ে বিয়ে করেছি, মানে আমার মাই বিয়ে দিয়ে দিয়েছে। যাক, ফাইন, খুব দ্রুত আপনি দায়িত্বটা নিয়ে নিয়েছেন। জীবনের দায়িত্ব, ছেলে মেয়ে? ছেলে দুটো। ওই যে তখন প্রথম ছেলে যখন হলো, চাকরিটা খুব ইন্টারেস্টিং, যে আমি তখন বিজ্ঞাপনে ভয়েস দিতে গেছি, কারণ সেতাবউদ্দিন নানা আমাদের এই যে আরাফাত যে আছে তার বাবা, আচ্ছা, মিনিস্টার সাহেব যিনি, তো উনি আমাকে খুব পছন্দ করতেন। উনি তখন শাহবাগে বসতেন, উনি এআরডি এরকম ছিলেন আর কি, বেতারে। তো উনি আমাকে বললেন তোমার ভয়েস ভালো, রেডিওতে প্রোগ্রাম করে তো টাকা নেই, তো তুমি বিজ্ঞাপনে ভয়েস দিতে দাও। তুমি, আমি সাবেরকে বলে দিচ্ছি, আমার বন্ধু কিশোরদা, প্রবাহ। তা আমি একদিন পুরোনো পল্টনে ওনার ওখানে গেছি, অনেকক্ষণ কথা বলছি, বলার পরে তখন হচ্ছে যে তুমি রিপনের সাথে লেগে থাকো। পরে আর রিপনের সাথে না, আমাকে বললো আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো ওনার এক্সপ্রেশন ভালো ছিল। পরে একদিন ফোন করে আমাকে অ্যালফিসে যেতে বললো। তখন ওখানে পেপসোডেন্ট জার্মি চেক আর কেয়া সুপার বিউটি সোপ, এই দুটো ভয়েস ফুয়াদ নাসির বাবু ভাইয়ের মিউজিক, আমি ভয়েস দিলাম। তারপরে একদিন ডেমোক্রেসি ওয়াচে লাইফস্টাইলের উপর ক্লাস করতেছি, শফিক রহমান ওখানে। তো আমার নানা ফোন দিয়েছে ডেমোক্রেসি ওয়াচ, তখন তো মোবাইল নাই। তো বলে যে তুমি তাড়াতাড়ি, কিশোর তোমার জন্য ওয়েট করতেছে, তুমি ওখানে যাও। তা আমি ক্লাসে না বলছি আমার যেতে হবে বলে আমি পালাইছি, যে কিশোরদা দাঁড়ায় আছে ওই বারান্দাটা, বাইরের যে খোলা জায়গাটা সাবির ভাইয়ের ঘরে ঢোকার আগে। তা আমাকে বলছে তুমি কী করতে চাও জীবনে? তো এন্দ্র কিশোরের মতো একজন পার্সোনালিটি, বা রাঁচি বেতারে যখন আমি অনুষ্ঠান ঘোষক ছিলাম, নানা ধরনের প্রোগ্রাম করতাম, তো রাঁচিতে তখন ওনাকে নিয়ে ওই আমাদের স্টুডিওর মধ্যে অনেক আলোচনা হতো। আমি বেতারে কিন্তু দীর্ঘদিন কাজ করেছি রাঁচিতে, এবং সব করেছি গান গাওয়ার দিয়ে। তো আমি বাংলাদেশ আর্টিস্ট ক্লাবের সেক্রেটারিও ছিলাম। তো সেই কিশোরদা আমাকে বলতেছে যে, তা আমি বললাম যে আমি তো একটু চাকরি বাকরি করবো, অভিনয় করবো। তো বলছে যে দুইটা তো হবে না, যে কোনো একটা করতে হবে। তো উনি আমাকে দারুণ কাউন্সিলিং করলেন। উনি বললেন প্রদীপ নাগ তখন অ্যাডকমের এই ছিলেন, উনি খুব পছন্দ করেছেন আমার ভয়েস, তো তুমি রিপন খানের সাথে লেগে থাকো, তার তোমার মোবাইল ছাড়া তো হবে না। তো আমি বললাম যে মোবাইল নেবো কোথেকে, কিনতে পারবো কিন্তু বিল দেবো কোথেকে, আমার তো ইনকাম নাই। তো হচ্ছে হাসলেন, হেসে বললেন যে আরে পাগলা, তোর বিল আমি দেবো, যা মোবাইল কিন।
আমি সেদিন ওনার অফিস থেকে বেরিয়ে পুরোনো পল্টনে ওই জ্যামের মধ্যে ভিড়ের মধ্যে আমি যেন দৌড়াচ্ছি, এত শক্তি আমার ভেতরে ছিল, সেই এত অনুপ্রেরণা, এত কিশোরদাকে জন্য আমার সবসময় আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। আচ্ছা আচ্ছা। এইভাবে আর কি। তো রিপন খানের ওখানে বসে থাকি, হঠাৎ করে একদিন থিয়েটারে রিহার্সাল করছি, আমাকে ফোন করলো রিপন খান দুপুরের পরে, শুক্রবার। হ্যাঁ, তোর মোবাইল পাওয়া যাচ্ছে না, কারণ রিহার্সালের সময় মোবাইল বন্ধ ছিল, আর আমরা যেখানে রিহার্সাল করতাম এই সিদ্ধেশ্বরীতে, সেখানে ফ্রিকোয়েন্সিও পাওয়া যেত না। তো কই তুই? আমি বললাম যে এই তো সিদ্ধেশ্বরীতে, রিক্সা ঘোড়া। তো গেছি, যাওয়ার পরে দেখি যে মনির আহমেদ খান, আমার গুরু অ্যাডভার্টাইজিংয়ের, ইউনিটারি লিমিটেডের সিইও উনি। তো সেদিন হারপিকের একটা ভয়েস, তা আমার কিছুতেই হচ্ছে না, তখন তো স্কুলে রেকর্ডিং হয়, খালেদ খান নাই বলে আমি সুযোগটা পেয়ে গেছি। আচ্ছা। রিপন খান খুব আমার এই করছে, তো আমি ভয়েসটা দিতে পারছি না। তো অনেকবার টেক হয়েছে, তারপরে আমি বলছি যে এখানে কপিতে ঝামেলা, মানে আমি তো অ্যাডভার্টাইজিংয়ের কিছুই জানি না, তাই আমি বলেছি সেটা কপি ঝামেলা। আপনি বলে তারপর বলে ফেলছি মাঝে, কারণ আমার আবার হেরে যাওয়ার মানে প্রবণতাটা ছিল না। তো বলছে কি সমস্যা? তা আমি বললাম সমস্যা না, আসলে এটা ভুল। কি ভুল? তা বললাম যে এটা আসলে 100% বলে কোনো শব্দ নাই, যেটা 100% সেটাই 100%। আচ্ছা, মানে 100%ই আমার ঝামেলাটা হচ্ছে। তো বলছে যে আচ্ছা কি হলে ভালো হয়? তা আমি বলে ফেলেছি যে 100 ভাগ বললেই ঝামেলা মিটে যাচ্ছে। কারেকশন করে দিলেন। হ্যাঁ, তো উনি বলছে মাথা এরকম, আচ্ছা ঠিক আছে পড়েন। তার মধ্যে হারপিক প্লাস ব্লিচের চমক, টয়লেট 100 ভাগ জীবাণু মুক্ত পরিষ্কার, দুইটা থেকেই না আমি সেই ব্র্যান্ড ভয়েস ওকে করে দিলাম। এরপরে উনি আমাকে নিয়ে পাশে বসলেন। এরপরে কত শত ভয়েস দিয়েছেন আপনি বিজ্ঞাপনে? শত হাজার হয়তো। ঠিক আছে, আপনি ভয়েস আর্টিস্ট হিসেবে রেগুলার কাজ করেন রিপন খান, এবং সবচেয়ে জায়ান্ট কোম্পানি থেকে আপনি শুরু করলেন। তো তখনও আপনার অন স্ক্রিনের লোভ মোহটা জাগে নাই বলছেন? অন স্ক্রিনের মোহ ছিল বলেই কিন্তু দৌড়াচ্ছেন আপনি। রাঁচিতে থাকা অবস্থায় বাংলাদেশ টেলিভিশনে অডিশন দিতে এসেছি, এবং সে সময় কিন্তু বাংলা স্ট্রাইক ছিল, ওই পরিবহন ধর্মঘট ছিল। তো রাঁচি থেকে ভাঙা আসছি, আবার রিক্সায় পার হয়েছি নৌকা অডিশনের জন্য। ঢাকায় থাকার জায়গা নাই এরকম, বা খালার বাসায় বা অমুক গেছি। তো যাই হোক, অডিশনের জন্য প্রথমবার ফেল করেছি, দ্বিতীয়বার এসে পাশ করেছি আমি বিটিভিতে। তো বিটিভিতে তো তখন ঢোকা খুব কঠিন, তো ভীষণ কঠিন। এবং এখানে আসলে অ্যাসোসিয়েশন বা এই যে গিভ অ্যান্ড টেক, এই ব্যাপারটা প্রথম থেকেই আমি এটাতে আমি স্টার্ট ছিলাম। আচ্ছা, যে শিল্প চর্চা ওভাবে হয়। শিল্প আমি একটা প্রতিনিধি করি, কারণ আমি কবিতার দল রাঁচি আবৃত্তি পরিষদ ধর 89 সাল থেকে আমি 97 পর্যন্ত আমি সেক্রেটারি, প্রেসিডেন্ট। ওখানে ঢাকা থেকে সাউন্ড সিস্টেম নিয়ে গিয়ে উৎসব করেছি। আচ্ছা আচ্ছা। আকামুল্লা পিএ সিস্টেম নিয়ে গেছে রাঁচি শহরে, এই ফেরিতে করে, কারণ ওখানে সাউন্ড সিস্টেম ভালো ছিল না। আমি বলছি যে আমাকে উৎসব করতে বলে এরা। তার মানে আপনার আসলে টার্গেটটা মাহি ভাই, আকাম ভাই, আপনি একজন শীর্ষস্থানীয় আবৃত্তি শিল্পী হবেন না অভিনয় শিল্পী? সেই সময় ভাবনাটা কি? আমার কবিতা ভালো লাগতো সবার শুনতে, এবং আমি খুব প্রচুর কবিতা শুনতাম এবং আবৃত্তি করতাম, এবং আমার কবিতা সবাই খুব প্রশংসা করতো আমার শহরে। আচ্ছা, আমার সবাই ভীষণ, আমার বন্ধুরা, হ্যাঁ, আমার সংগঠন, আমার গুরু যিনি ডাক্তার সৌরভ হোসেন সৌরভ, উনি আমাকে বাস্কেট গ্রাউন্ডে বিজয় দিবসে আমি বাস্কেট খেলছি ফাইনাল খেলা। আচ্ছা, সেদিনই 0 পয়েন্টে বিকাল 5টার সময় রাঁচি আবৃত্তি পরিষদের প্রোগ্রাম। তো উনি মেডিকেল থেকে জিমনেশিয়ামে আমাদের স্টেডিয়ামে আসছে। আমি বলছি কী ব্যাপার মামা, আপনি খেলো হাফ টাইম হয়েছি তখন বলছি যে আমাদের প্রোগ্রাম কিন্তু 5টায় মুরাদ, তুমি পুরো খেলা শেষ হবে কখন? তুমি তো পারবা না। তাহলে আমি দেখছি যে হেরে যাচ্ছি, তখন বলছে রিক্সায় যাই, রিক্সায় করে গিয়ে বাজারে নামছি, আর ঘোষণা হয়েছে রাঁচি আবৃত্তি পরিষদের, এই মঞ্চে উঠে কবিতা পড়া শুরু হচ্ছে। আমরা আসলে গল্পের নন লিনিয়ার পয়েন্টে যাচ্ছি, ঢাকা টু রাজশাহী, ঢাকা। মঞ্চে আপনার প্রথম অভিনয় শুরু নাকি টিভিতে? মঞ্চে আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। প্রথম কয় লাইন সংলাপ পেয়েছিলেন কোন নাটকে? প্রথম নাটকে একটি অবাস্তব গল্প, সেই নাটকে সংলাপ খুবই কম ছিল আর কি, কিন্তু সেদিন যে পা কেঁপেছিল আমার মঞ্চে, আমি পাটা কিছুতেই থামাতে পারছিলাম না। তো তারপরে তো এই পদরঙ্গ মঞ্চে প্রচুর শো করেছি। আচ্ছা, মানে আমি ঢাকা স্ক্রিনে আসার আগে এতগুলো নাটকে অভিনয় করেছি। ধরেন ধস একটা নাটক ছিল, সেটা মনে হয় 300টা শো করেছি। 300টা? একটি অবাস্তব গল্প না হলেও তখন 145 থেকে 150টা শো করেছে। তারপরে বিক্ষুব্ধ অতীতে নজরুল। তো এই বৈতরণী অভিনয়ের ক্ষেত্রে আপনার সাপোর্ট হ্যান্ডটা কে ছিল? বন্ধু, আপনি তো ওখানে এন্ড্রুদার কথা বললেন। হ্যাঁ, অভিনয়ের ক্ষেত্রে রাঁচি সাংস্কৃতিক সংঘ, পদ্মরঙ্গ মঞ্চ যেটা বলছিলাম যে ওই উৎসব, তো খুব মনে হতো যে এখানে জয়েন করি।
তো ওই এলাকার ছেলেপেলে আবার আমি যার সাথে প্রেম করতাম তার ভাই আবার চাচাতো ভাই ওই পদ্মরঙ্গমঞ্চে আর কি আচ্ছা, আচ্ছা। রিলেটেড ছিল, আচ্ছা। এই একটু ভয় ছিল আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো একদিন সাহস করে দেখি ঢুকছি আমি, তো সেক্রেটারি ছিলেন মামুন ভাই, উনি তখন ইলেকট্রিসিটি কেটে দিছে, ওই তখন ছেলে মেয়ে নাই, আচ্ছা। তখন আমি বললাম যে আমি অভিনয় করতে চাই। ও। হ্যাঁ। তো মঞ্চে পরে আপনি টিভিতে, তখন তো টিভিতে সাপ্তাহিক নাটকে একটা নাটক না, হলে তো এটা তো ওয়ান আমি- নাইট স্টার এটা তো হয়। আমি 89 সালের কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরপরে আমি যখন 97 আমি বিটিভিতে এনলিস্টেড হলো আমার, ওকে। এবং আমি আরেকজনের কথা যেহেতু অ্যাকনোলেজ করছি, সেহেতু আমিরুজ্জামান, প্লিজ। মামুন ভাই আচ্ছা। এবং আফজলের রহমান ডাক্তার আব্দুল্লাহ মুকুল- মামুন, না, মামুন রশিদ। আমাদের রাঁচির আচ্ছা। হাসান মামুন, আচ্ছা। উনি এখন কানাডায় আছেন, আচ্ছা। উনি থিয়েটার অ্যাক্টিভিস্ট, Theatre, উনি আচ্ছা। সেক্রেটারি ছিলেন, এবং ডাক্তার মুকুল, এই ডাক্তার মুকুল, আমিরুজ্জামান, মামুন ভাই, আমার বন্ধুরা, এরা হচ্ছে আমার থিয়েটারের মেন গুরু আর কি। এরপরে আমি রাঁচি শহরে মমতাজুদ্দিন আহমেদ স্যার গিয়েছিলেন আমার মাস্টার্সের দিকেই। তো ওই সময়ে বুদ্ধিজীবীরা, আমি অনেক সংগঠনের সাথে জড়িত ছিলাম, তো আমার সম্পর্কে খুব স্যারকে বলেছিলেন যে তখন আমি ঢাকা আসবো আর কি, এরকম মোমেন্ট। আচ্ছা। তো পাবলিক লাইব্রেরিতে আমি কবিতা পড়েছিলাম, তো স্যারই জিজ্ঞেস করেছে উনিকে, ওকে, তখন বলছে যে ও তো এই। তো স্যার সেদিন আমাকে বললেন যে তুমি ঢাকায় এসে প্রথম আমার সাথে দেখা করবা। পরে গাড়িতে ওঠার সময় আমার কাঁধে হাত দিয়ে উনি বললেন যে ঢাকায় এসে তুমি প্রথম কিন্তু আমার সাথে যোগাযোগ করো। আচ্ছা। তখন এই এসে থিয়েটার আরামবাগে আমি জয়েন করলাম, রাইট। ঢাকায় থিয়েটার আরামবাগে জয়েন করে বটবৃক্ষের ধর্মক্রমে একটা প্রধানতম ক্যারেক্টার করা শুরু করলাম। এই তারপরে অ্যাডভার্টাইজিংয়ে শুরু হলো। থিয়েটার আরামবাগে তখন মেবি সাদেক বাচ্চু বা এনারা কি ছিলেন ওই সময়? সাদেক বলছিল, আমরা এই যে কেরামত মাওলা